তো এইসব ফাতরা রুল এগুলো কোনো মানে হয় না। তুমি প্লাস মাইনাস শিখতে আসছো না, তুমি কি শিখতে আসছো? একটা ল্যাঙ্গুয়েজ শিখতে আসছো, তাই না? আমাদের ছোটবেলায় শিখেছে, তাই না, যে শব্দের শেষে লি থাকলেই কি হবে? অ্যাডভার্ব হবে। তোমার বন্ধু লিলি, সেও হচ্ছে অ্যাডভার্ব। কেন? কারণ তার শেষে লি আছে। আচ্ছা, তো লি থাকলেই হয় না। দেখা যায় কি, যে ভাইয়েরা বা যে টিচাররা পড়াতে আসে তাদের চাইতে আমার স্টুডেন্টরা আর চাইতে অনেক বেশি নলেজ নিয়ে বসে থাকে। তাহলে আমরা কিভাবে যেন আগাচ্ছিলাম মনে আছে তোমাদের? যে মডিফায়ার ছিল, সেই মডিফায়ারকে পজিশনের পার্সপেক্টিভ থেকে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার এইভাবে ভাগ করা যায়। বাট স্ট্রাকচারের দিক থেকে কি করতে পারি? অ্যাডজেক্টিভ আর কি অ্যাডভার্ব। সেই অ্যাডজেক্টিভকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, তাই না? একটা ছিল ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, আরেকটা কি ছিল? ডিটারমিনার্স। আমরা এই পার্টও শেষ করছি, এই পার্টও শেষ করে ফেলছি। এখন আমরা যাব কোথায় বলো তো? অ্যাডভার্ব। অ্যাডভার্বটা শেষ হলে আমাদের পুরো মডিফায়ার শেষ হয়ে যাবে। তো আমরা এখন লিখি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে বলো তো ভাইয়ারা? ভার্বকে মডিফাই করে আমরা জানি, তারপরে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব কি মডিফাই করে? অ্যাডভার্ব একটা সেন্টেন্সকেও মডিফাই করে, তবে সেই বিষয়টা আমরা এখনই লিখবো না, এটা একটু ইগনোর করেই যাব আমরা। এটা আপাতত হচ্ছে আমরা এক্সাম্পল দিব না, কারণ এটার সাথে কানেক্টরসের একটা কানেকশন আছে। আমি যদি এটা এখনই বুঝিয়ে দিই, কানেক্টরস আর মডিফায়ার দুটা প্যাচ লাগাই ফেলবা। এই জন্য এই জিনিসটা স্কিপ করে আমরা জাস্ট এই তিনটা নিয়ে আলোচনা করব, ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। আমরা একটা এক্সাম্পল দেখি এক এক। ধরো আমি লিখলাম যে হি ওয়ার্কস কুইকলি। এখানে অ্যাডভার্ব কোনটা? কুইকলি। এটা হচ্ছে অ্যাডভার্ব। সে কাকে মডিফাই করে? এই ভার্বটাকে, তাই না? তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করে? ধরো আমরা বললাম শি ইজ ভেরি বিউটিফুল। বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এটাকে কে মডিফাই করলো? ভেরি। যে কিরকম সুন্দর? অনেক সুন্দর। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। এইটাও গেল, বাকি রইল কোনটা? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে অ্যাডভার্বকে মডিফাই করে? ধরো আমরা লিখলাম হি ওয়ার্কস সো কুইকলি। কুইকলি নিজেই তো একটা অ্যাডভার্ব, তাই না? সেটাকে সে আবার কে মডিফাই করে? তাহলে সো কি হবে? একটা অ্যাডভার্ব হবে। তাহলে আমরা এটার এক্সাম্পলও দেখে ফেললাম। সেন্টেন্সের বিষয়টা আমরা রেখে দিলাম, এটা পরে আমরা জানতে পারবো। এইবার বলো তো ভাইয়ারা, আমি যদি লিখি আই ওয়েন্ট টু স্কুল, আইটা কোন পার্টস অফ স্পিচ? আই কি হবে বলো তো? কোশ্চেন বেশি সহজ হয়ে গেছে, এই জন্য বুঝবো, এই জন্য আটকা হয়ে গেছো। আচ্ছা, এটা একটা ইউনিভার্সিটি মানে অ্যাডমিশন টেস্ট, এটা তোমরা ফেস করবা। মানে কঠিন 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 প্রশ্ন, হঠাৎ করে এমন একটা সহজ কোশ্চেন দিবে, তুমি নিজেই ভেবাচাকা খেয়ে যাবো যে এত সহজ কেন। তো সহজ কোশ্চেন সহজভাবে চিন্তা করবে। এটা কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। আচ্ছা, এটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। এটা কি? প্রিপোজিশন। এটা কি? এখানেই ধরাটা খাইলা, এটা নাউন না। এগুলো একটাও পরীক্ষাতে আসবে না, পরীক্ষা আসলে এটাই আসবে। এটা হচ্ছে অ্যাডভার্ব। স্কুল এমনিতে তুমি যদি বলো ভাইয়া স্কুল এমনিতে কি, আমি বলবো নাউন, কিন্তু এই সেন্টেন্সে সে কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। বোঝা গেছে কেন? কারণ সে দেখো কার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে। স্কুল বানান ভুল লিখছি, দা বলো। আচ্ছা, তো স্কুলটা কার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে বলো? আমি স্কুল নাকি গিয়েছিলাম স্কুল? তাহলে এটা যাওয়া সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে না? ভার্ব সম্বন্ধে যে ইনফরমেশন দেয় তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। ক্লিয়ার বিষয়টা? কিন্তু আমি যদি বলি যে আই লাভ মাই স্কুল, আমি আমার কি পছন্দ করি? স্কুল পছন্দ করি। তাহলে এই যে এইটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ যেন বললাম? ডিটারমিন। এই যে তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ বলি না, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কার আগে বসে? নাউনের আগে বসে। তাহলে এটা হচ্ছে নাউন। নাউন আর অ্যাডভার্ব প্রায় প্যাচ লাগে, বুঝছো? মানে কিছু কিছু নাউন মাঝে মাঝে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এই জন্য এটা খুব প্যাচ লাগে। এই প্যাচ যেন না লাগে এই জন্য একটা ছোট্ট একটা টেকনিক শিখিয়ে দিই, যে নাউন চেনার উপায় হচ্ছে কি, কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি আমরা কি বলবো? নাউন। তবে এই কিটাই সবচেয়ে বেশি ইউজ হয়। অ্যাডজেক্টিভ কিভাবে চিনবা? ধরো হচ্ছে রাস্তায় বের হলাম,
দূর থেকে একটা কোরিয়ান ছেলে আসতেছে, তুমি তখন বললা দেখ দেখ ছেলেটা কেমন। এই যে কেমনের উত্তরে যা পাও তাই কি, তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কেমন বলতে পারি বা হচ্ছে কিরকম বলতে পারি, এগুলোর উত্তরে যা পাবো তাই অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে কখন, কোথায়, কিভাবে, কেন, এই প্রশ্নের উত্তরে যা পাবা সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তবে এগুলার না লিমিটেশন আছে, আমি তোমাদেরকে লিখে দিলাম যেন সহজে বুঝো, কিন্তু এগুলো দিয়ে সব অ্যান্সার করা যায় না। তোমাকে সেন্টেন্সে দেখেই চিনতে হবে যে না এটা কোন পার্টস অফ স্পিচ। এইবার দেখো ভাইয়ারা, আমি কি গিয়েছিলাম নাকি কোথায় গিয়েছিলাম? কোথায় গিয়েছিলাম, তাহলে কোথায় হলে কি হয়? অ্যাডভার্ব। আমি আমার কি ভালোবাসি, স্কুলটাকে ভালোবাসি, কি এর উত্তর এটা পাচ্ছি না। আমি আমার কোথায় ভালোবাসি, এটা কি কোনো কিছু পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে সেন্টেন্সের উপরে অনেক কিছু ম্যাটার করে। এবার বলো তো ভাইয়ারা, আই ডু ইট ইয়েস্টারডে, এটা কি হয়েছে সেন্টেন্সটা? হইল? হয় নাই। আমরা কি লিখি? ডু না লিখে ডিড লিখি। কার জন্য? ইয়েস্টারডের জন্য। এখানে যদি টুমোরো থাকতো তাহলে আমরা কি দিতাম? উইল ডু দিতাম। তার মানে এই ভার্বটাকে চেঞ্জ করলো কে বলো? ইয়েস্টারডে। ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। এবং এটা যেহেতু সময় বোঝাচ্ছে তাহলে এটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব অফ টাইম বলি। অ্যাডভার্ব অফ টাইমকে বলা হয় ইংলিশের সবচেয়ে শক্তিশালী মডিফায়ার বা শক্তিশালী অ্যাডভার্ব। কেন শক্তিশালী অ্যাডভার্ব? কারণ আর কোনো অ্যাডভার্বকে দেখছো যে ভার্বের ফর্ম পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে? ওই হচ্ছে একমাত্র অ্যাডভার্ব যে ভার্বের ফর্ম পর্যন্ত হচ্ছে চেঞ্জ করে দেয়, কন্ট্রোল করে। এই জন্য অ্যাডভার্ব অফ টাইমকে বলা হয় সবচেয়ে শক্তিশালী অ্যাডভার্ব। মনে থাকবে? আরও এরকম বেশ কিছু অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, রিজন, এগুলো সবই আমরা এখন সিরিয়ালি লিখে দিচ্ছি আর এক্সাম্পল দিচ্ছি, সুন্দর করে হচ্ছে গুছিয়ে তুলে নাও। তাহলে এটা মুছে ফেললাম। তো বিভিন্ন ধরনের অ্যাডভার্ব আমরা পাই, একে একে একটু লিখি। ফার্স্টে লিখলাম অ্যাডভার্ব অফ টাইম। এটাকে তুমি কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা। এটা একটা ওয়ার্ডের জন্য হতে পারে, একটা ফ্রেজের জন্য হতে পারে, একটা ক্লজের জন্য হতে পারে। আমি সবগুলোই লিখে দিচ্ছি কারণ সবগুলোই পরীক্ষাতে আসে। ধরো লিখলাম আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। ইয়েস্টারডেটা হচ্ছে টাইম বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব বলতে পারি ইয়েস্টারডেকে আমরা। দেয়ারও তো একটা অ্যাডভার্ব, তাই না? কি বলতো? অ্যাডভার্ব অফ প্লেস, তাই না? এখন টাইম কি শুধু একটা ওয়ার্ড হয় না, একটা ফ্রেজও হতে পারে, একটা ক্লজও টাইম হিসেবে কাজ করতে পারে। যেমন ধরো আমরা যদি লিখি যে ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু বি হ্যাপি, আমার ছোটবেলায় আমি হ্যাপি ছিলাম। তাহলে এখানে কোনটা টাইম বলো তো? ইন মাই চাইল্ডহুড। পুরোটা কি একটা ওয়ার্ড, ক্লজ না ফ্রেজ? ফ্রেজ। ক্লজ আর ফ্রেজের ডিফারেন্সটা কি ছিল? ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজে এটা থাকবে না। তাহলে এটা একটা ফ্রেজ, আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি। এবং এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। এটাকে অ্যাডভার্ব ক্লজ বানাতে পারবা? পারবা? বলো, ট্রাই করো। হ্যাঁ, when I was a child I used to be happy. তাহলে পুরোটাই হচ্ছে একটা ক্লজ, এই জন্য এটাকে আমরা যেহেতু টাইম বোঝাচ্ছে এটাকে অ্যাডভার্ব ক্লজ বলতে পারি। এতটুকু বুঝছো সবাই? এগুলো পরীক্ষাতে বিভিন্নভাবে আসে। তোমার এইচএসসিতে এইভাবে আসতে পারে, ইউজ অ্যান অ্যাডভার্ব অফ টাইম, আবার কমা দিয়ে বলতে পারে ফ্রিজ বা ক্লজ, তখন তোমাকে ওইটাও মেনটেন করে লেখা লাগবে। আবার তোমার অ্যাডমিশন টেস্টে এরকম আসতে পারে, এটা আন্ডারলাইন করে দিয়ে বলতে পারে এটা কোন ধরনের ফ্রিজ বা কোন ধরনের ক্লজ, বা এরকমও কোয়েশ্চেন করতে পারে নিচের কোন সেন্টেন্সে অ্যাডভার্ব অফ টাইম আছে। বোঝা গেছে? তো এগুলো একটু ভালোভাবে আমাদের বোঝা লাগবে। আচ্ছা, এরপরে দেখো অ্যাডভার্ব অফ প্লেস। এটাকে তুমি কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা। যেমন একটু আগে যে লিখলাম আই ওয়েন্ট টু স্কুল, এখানে স্কুলটা কি আমরা অ্যাডভার্ব অফ
প্লেস বলতে পারি। এখন ফ্রেজও হচ্ছে একটা প্লেস হিসেবে কাজ করতে পারে। কিভাবে? ধরো লিখলাম আই ওয়েন্ট টু হিজ লিভিং প্লেস। আমি কোথায় গিয়েছিলাম? হিজ লিভিং প্লেস। হিজ লিভিং প্লেস কি একটা ক্লজ না ফ্রেজ? ফ্রেজ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি, তাই না? এটাকে ক্লজ বানাতে পারবা? পারবা। আই ওয়েন্ট টু হোয়ার হি লিভস। বুঝা গেছে? তাহলে হোয়ার হি লিভস এটা কি একটা ক্লজ না ফ্রেজ? ক্লজ। তাহলে এটাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলে দিই। অ্যাডভার্ব অফ টাইম আর প্লেস বুঝছো সবাই? আচ্ছা, তাহলে আমরা এটা একটু মুছে ফেলি। তারপরে লেখো অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি বলো তো? আদব কায়দা, আচার আচরণ? না, ম্যানার মানে হচ্ছে পদ্ধতি বা সিস্টেম, ওয়ে। আর ম্যানার্স মানে হচ্ছে আদব কায়দা। বোঝা গেছে? ওই যে তোমরা এটিকেট অ্যান্ড ম্যানার্স শুনছো না? এটিকেট অ্যান্ড ম্যানার বলে না, কিন্তু কি বলে? এটিকেট অ্যান্ড ম্যানার্স। তাহলে কোনটা বলা উচিত বলো? ওর ম্যানার ভালো না নাকি ম্যানার্স ভালো না? ম্যানার্স ভালো না। যেখানে এস যোগ করা লাগবে ওইখানে আমরা এস যোগ করি না, আর যেখানে এস যোগ করার দরকার নাই ওইখানে আমরা এস যোগ করে বসে থাকি। যেমন ধরো বড়লোকস, গরিবস, মানে এখানে এস যোগ করার দরকার নাই কিন্তু আমরা এস যোগ করি, আর যেখানে দরকার সেখানে আমরা করি না। যেমন উড মানে হচ্ছে কাঠ, আর উডস মানে কি? বন বা জঙ্গল। বোঝা গেছে? এগুলো আমরা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনে পাবো, যে কিছু কিছু নাউন আছে এগুলাতে এস যোগ করলে মিনিং চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো অ্যাডভার্ব অফ ম্যানার এটা দিয়ে বোঝে কিভাবে তুমি একটা কাজ করবা বা করছো। কিরকম? যেমন এই যে একটু আগে যে আমরা লিখলাম না, হি ওয়ার্কস কুইকলি, এই কুইকলিটাকেই আমরা কি বলি? অ্যাডভার্ব অফ ম্যানার। এটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব। এবার দেখি তো এটা বলতে পারো কিনা, যে হি টক্স ড্যাশ, এখানে ধরো ফ্রেন্ড লিখলাম, এটা তো নাউন তাই না? এটাকে অ্যাডভার্ব বানিয়ে লেখো। আমি একটু বাংলা অনুবাদটা বলি, বাংলাটা হচ্ছে সে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলে। এটার ইংলিশটা লিখে ফেলো। কি হবে? ফ্রেন্ডলি? ফ্রেন্ডলি? ওহো, আমাদের ছোটবেলায় শিখেছে তাই না, যে শব্দের শেষে লি থাকলেই কি হবে? অ্যাডভার্ব হবে। তোমার বন্ধু লিলি, সেও হচ্ছে অ্যাডভার্ব। কেন? কারণ তার শেষে লি আছে। আচ্ছা, তো লি থাকলেই হয় না। ফ্রেন্ডলি এটা কোন পার্টস অফ স্পিচ বলো? আমরা বলি না হি ইজ ফ্রেন্ডলি, আই অ্যাম ফ্রেন্ডলি। হ্যাঁ, ফ্রেন্ডলি তাহলে কি? ওই যে আই সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে, আই অ্যাম ফ্রেন্ডলি। তাহলে আই সম্বন্ধে বা নাউন বা প্রোনাউন সম্বন্ধে যে ইনফরমেশন দেয় তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। তাহলে ফ্রেন্ডলি তো অ্যাডজেক্টিভ, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয় না। ফ্রেন্ডলি এলওয়াই হওয়া সত্ত্বেও কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো বিভিন্ন বইতে কিভাবে লেখা জানো? একটু বইয়ের লেখাটা একটু তোমাদেরকে পড়ায়। ওরা বলে কি, যে নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ। বুঝছো? যেমন হচ্ছে ধরো এই ফ্রেন্ড কি নাউন না? প্লাস এলওয়াই সমান সমান কি হয়ে গেছে? ফ্রেন্ডলি। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। তারপরে ধরো তারা কি বলে, যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, মানে ভবিষ্যতে তোমাদেরকে যে ভুল পড়াবে আগেই সেই ভুলগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। অ্যাডমিশন টেস্টে কি হয়, আমার স্টুডেন্টের সবাই হচ্ছে একটা কোচিংয়ে ভর্তি হয়, ভর্তি হয়ে 2-3 দিন ইংলিশ ক্লাস করে তারপর ইংলিশ ক্লাস বাদ, অন্যান্য ক্লাস বসে বসে করে। দেখা যায় কি, যে ভাইয়েরা বা যে টিচাররা পড়াতে আসে তাদের চাইতে আমার স্টুডেন্টরা আর চাইতে অনেক বেশি নলেজ নিয়ে বসে থাকে। তো এই কারণে আর তারা ক্লাস করে আর অতটা ভালো লাগে না। তো তোমাদেরও ইনশাল্লাহ এরকম হবে, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান তারা লেখে অ্যাডভার্ব। যেমন ধরো বিউটিফুল, বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ না? এটা এলওয়াই দিয়ে দাও, কি হয়ে গেল? বিউটিফুললি হয়ে গেল কি? অ্যাডভার্ব, তাই না? আমরা তো ম্যাথ কম পারি না। ধরো লোনলি, এটা কি একটা অ্যাডজেক্টিভ না? তাহলে একটু ভাগ করে দেই, লি
আর এটা কি হয় লোন, এটা আবার কি জিনিস? তো এইসব ফাত্রা রুল এগুলো কোনো মানে হয় না। তুমি প্লাস মাইনাস শিখতে আসো না, তুমি কি শিখতে আসছো? একটা ল্যাঙ্গুয়েজ শিখতে আসছো, তাই না? তারপর টুকটাক আমাদের গ্রামার শেখা লাগে, কিন্তু এগুলো কি গ্রামার? অমুক প্লাস তমুক প্লাস, হ্যাঁ এইসব এগুলো করার কোনো মানেই হয় না। বুঝা গেছে? আমরা এইভাবে ল্যাঙ্গুয়েজ শিখবো না। তুমি এমনিতে মিনিংই দেখো, এটা কমন সেন্সের ব্যাপার। ফ্রেন্ডলি কি অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ? কারণ এটা অ্যাডজেক্টিভের মতোই তো ইউজ হচ্ছে, তাই না? এইভাবে তুমি ধরার ট্রাই করো। তো যে অ্যাডজেক্টিভগুলা এলওয়াই দিয়ে শেষ হয়, আমরা কি জানি যে নর্মালি আমরা একটা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করার সময় কি করি, একটা এলওয়াই অ্যাড করে দিই। বিউটিফুল বিউটিফুল্লি, গ্রেট গ্রেটলি, এরকম হয়ে যাচ্ছে না? এখন ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার অ্যাডভার্ব কি ফ্রেন্ডলি হবে না? তখন আমরা একটু ভিন্নভাবে লিখি। কিভাবে লিখি? ইন এ ফ্রেন্ডলি ওয়ে, বা ইন এ ফ্রেন্ডলি ম্যানার লেখা যায়, বা ইভেন একটা জায়গায় আমি ইন এ ফ্রেন্ডলি ফ্যাশনও লেখা দেখছি, ইচ্ছা তোমার। তাহলে লোনলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে লোনলিটাকে আমরা যদি অ্যাডভার্ব বানাইতে চাই তাহলে আমরা কি লিখবো? ইন এ লোনলি ওয়ে। বোঝা গেছে? তাহলে হি টক্স ইন এ ফ্রেন্ডলি ওয়ে, সে খুবই বন্ধুত্বপূর্ণভাবে কথা বলে। তাহলে এটা কি ক্লজ না ফ্রেজ না ওয়ার্ড? ফ্রেজ না? আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব ফ্রেজ। ক্লজ ফ্রেজ এগুলো আমরা ওই অ্যাপোজিটিভ পড়ানোর সময় তোমাদেরকে বলছিলাম, তাই না? একটু খেয়াল রাখবা। এবার অ্যাডভার্ব হিসেবে কাজ করাবো। ধরো আমরা লিখলাম হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল। কিভাবে করেছিল? হাউ উই ইনস্ট্রাক্টেড হিম। তাহলে পুরোটা কি ক্লজ না ফ্রেজ বলো তো? ক্লজ। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব ক্লজ। এতটুকু লেখা শেষ। তাহলে আমি একটু ওই সাইডটা একটু মুছে ফেলি। টাইম, প্লেস, ম্যানার, তারপরে ধরো হচ্ছে রিজন, অ্যাডভার্ব অফ রিজন। এটা কেন দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা। এবং অ্যাডভার্ব অফ রিজন নাম দেখেই বোঝা যাচ্ছে এটা কারণ ব্যাখ্যা করবে। তার মানে এটা একটা ওয়ার্ড দিয়ে আসলে পসিবল না কখনোই। অ্যাডভার্ব অফ রিজন বোঝানোর জন্য অ্যাটলিস্ট তোমার একটা ফ্রেজ বা একটা ক্লজ লাগবে। যেমন ধরো আমরা যদি লিখি যে বিকজ অফ মাই ইলনেস আই মিস দ্য ক্লাস। এখানে অ্যাডভার্ব অফ রিজন কোনটা বলো তো? কেন আমি হচ্ছে ক্লাসটা মিস দিয়েছি পুরোটা। তাহলে এটা কি ক্লজ না ফ্রেজ? ফ্রেজ, এই জন্য এটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো। এটাকে অ্যাডভার্ব ক্লজ বানাতো ভাইরা। অ্যাজ আই ওয়াজ ইল বা বিকজ আই ওয়াজ ইল, ইচ্ছা তোমার। বিকজ বা অ্যাজও বলতে পারো। আই ওয়াজ ইল আই মিসড দ্য ক্লাস। তাহলে এখানে অ্যাডভার্ব ক্লজ কোনটা? এই পুরোটা। এটাকে আমরা অ্যাডভার্ব অফ রিজন বলি। ক্লাস একটু ডিটেলস হয়ে যাচ্ছে, তো তোমরা কি এটা নিয়ে আবার বোরিং ফিল করো নাকি? প্র্যাকটিস শিট, হ্যাঁ হ্যাঁ, এখন শেষ হয়নি টপিক। ঈদের পরে আরেকটা ক্লাস লাগবে, তারপর শেষ হলে তখন আমরা প্র্যাকটিস করব। তো একটু বেশি ডিটেলসে পড়াই, মানে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে এই একটাই অভিযোগ যে আমি হচ্ছে বেশি ডিটেলসে পড়াই। তো এটাকে আমি অভিযোগ হিসেবে দেখি না, এটাকে একটা কমপ্লিমেন্ট হিসেবেই দেখি। হ্যাঁ, তোমাকে আমি যত বেশি জানাবো তত বেশি তোমার ফিউচারে ভালো হবে। যে দিন শেষে এসে যখন একটা স্টুডেন্ট এসে বলে যে ভাইয়া ইংলিশ অনেক ভালো হয়েছে, মানে এটা শুনতেই না অনেক ভালো লাগে যে না আমার পড়ানোটা তার কাজে দিছে। এখন দেখো অ্যাডভার্ব অফ রিজন গেল, তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ কন্ডিশন। কন্ডিশন চিনো? কন্ডিশন মানে কি? শর্ত। এগুলো মেয়েরা আরো বেশি ভালো চিনো, তাই না? শর্ত, যে এইটা হইলে ওইটা হবে, সেটা হইলে সেটা হবে। তো অ্যাডভার্ব অফ কন্ডিশন এইটাকে আসলে কোনো প্রশ্ন দিয়ে আসলে বের করাটা একটু কঠিন। ওই যে বলছিলাম না যে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায়, ওটার একটা লিমিটেশন আছে। তোমাকে সেন্টেন্সে দেখেই চেনা উচিত। অ্যাডভার্ব অফ কন্ডিশন এটা একটা ওয়ার্ড দিয়ে তো বোঝানো অসম্ভব ব্যাপার, ইভেন একটা ফ্রেজ দিয়েও হচ্ছে বোঝানো যায় না। এটার জন্য অ্যাটলিস্ট একটা ক্লজ লাগে। যেমন ধরো ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। তাহলে এখানে কোনটা অ্যাডভার্ব অফ কন্ডিশন বলো? ইফ ইউ কাম। তাহলে এটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব ক্লজ বলি। বোঝা গেছে? শেষ লেখা।
এরপরে দেখো অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি জানো? তোমরা ওই যে জামা কাপড় কেনার সময় কন্ট্রাস্ট জামা কাপড় কেনো, তাই না? যে গাঢ় থ্রি পিস কিনলে হালকা ওড়না পরবো, কন্ট্রাস্ট হয়ে গেল না? বা হচ্ছে হালকা থ্রি পিস পরলে, কি বলতেছি আমি, দূর, হালকা জামা পরলে হচ্ছে গাঢ় ওড়না পরবো, কন্ট্রাস্ট হইল না? বা ছেলেরা যখন জামা কাপড় পরে দেখবা যে ফর্মাল ড্রেস আপের একটা মোটামুটি হালকা একটা থিওরি আছে যে হালকা শার্ট হলে একটু ডার্ক প্যান্টস হবে, আবার যদি হচ্ছে হালকা প্যান্টস হয় তাহলে হচ্ছে একটু ডার্ক শার্ট হবে। তো এই জিনিসটা কি আমরা কি বলি? কন্ট্রাস্ট, বিপরীত, বৈপরীত্য। তাহলে কন্ট্রাস্টের বাংলা আমরা বলতে পারি কি? বৈপরীত্য বা বিপরীত জিনিস বোঝাবে। ধরো তুমি অনেক পড়াশোনা করছো, তোমার রেজাল্ট ভালো হওয়ার কথা না, কিন্তু তুমি ফেল করলা, তাহলে তোমার এফোর্টের সাথে তোমার রেজাল্টটার সম্পর্ক কি? একই মুখে আছে নাকি বিপরীত দিকে চলে গেল? বিপরীত দিকে চলে গেল। তো ওইটা কি আমরা অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট বলি। অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট একটা ওয়ার্ড দিয়ে বোঝানো যায় না, এটার জন্য ফ্রেজ, ক্লজ এই দুইটা জিনিসই লাগে। যেমন ধরো আমরা যদি লিখি ডেসপাইট স্টাডিং হার্ড হি ফেইলড, যে সে অনেক পড়াশোনা করা সত্ত্বেও সে কি করছে? ফেল করছে। দুইটাই কিন্তু দুইটার কন্ট্রাস্ট, কিন্তু আমরা কোনটাকে অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট বলবো বলো তো? এইটাকে। এটা কি ক্লজ না ফ্রেজ? ফ্রেজ। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি এটাকে আমরা ক্লজ বানাতে চাই কি হবে বলো তো? দো বা অলদো। ধরো অলদো হি স্টাডিড হার্ড হি ফেইলড। দুইটাই দুইটার কন্ট্রাস্ট, কিন্তু কোনটাকে আমরা অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট বলবো? এইটাকে। অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল। এরপরে দেখো অ্যাডভার্ব অফ পারপাস। এটা মেডিকেলের ভর্তি পরীক্ষাতে আসছিল যে নিচের কোন সেন্টেন্সটি অ্যাডভার্ব, মানে নিচের কোন সেন্টেন্সে অ্যাডভার্ব অফ পারপাস আছে? উদ্দেশ্য বোঝাবে। অনেকে বলে যে ভাইয়া উদ্দেশ্যর কারণ তো এক, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় এক, কিন্তু দুইটা সেম না। তুমি জ্বরের কারণে আসো নাই, জ্বর কি তোমার উদ্দেশ্য? কারণ। তুমি ধরো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করো, এটা তোমার উদ্দেশ্য, কিন্তু এটার পেছনে অনেক কারণ ম্যাটার করে, তাই না? কিন্তু মেইনলি আসলে কি বোঝায় এটা দিয়ে? উদ্দেশ্যই বোঝায়। তো মাঝে মাঝে মনে হয় এক, আসলে এরা এক না। যেমন ধরো আমরা যদি লিখি, এটাও একটা ওয়ার্ড দিয়ে বোঝাতে পারবো না, এটার জন্য ফ্রেজ বা ক্লজ লাগে। যে আই ওয়েন্ট দেয়ার টু বাই এ কার, এখানে অ্যাডভার্ব অফ পারপাস কোনটা বলো তো? টু বাই এ কার। পুরোটা এটা ক্লজ না ফ্রেজ? বলো বলো, পারবা? ফ্রেজ। কেমন? টু প্লাস ভার্ব, এটা কি? এটা একটা নন ফাইনিট ভার্ব, এবং এই ফর্মটাকে কি যেন বলে? ইনফিনিটিভ, তাই না? ইনফিনিটিভ ভার্বের ইনফিনিটিভ ফর্মটাকে আমরা কি হিসেবে ধরি? নন ফাইনিট ভার্ব। আচ্ছা, অনেকে বলে টু আর বাই মনে হয় আলাদা। আলাদা না, একসাথে, এটা একটা ভার্বের ফর্ম। এখন এখান থেকে পরীক্ষায় আসে আরেকভাবে, বলে যে ইউজ অ্যান্ড ইনফিনিটিভ, মাঝে মাঝে বলে দেয় ইউজ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেজ। অনেকেই কনফিউজড হয়ে যায় যে ইনফিনিটিভ ফ্রেজ আবার কি জিনিস। দেখো তো এখানে এলিমেন্ট কয়টা? দুইটা না? একের বেশি কিছু আসলেই তো এটাকে আমরা কি বলি? ফ্রেজ বলি। তাহলে ইনফিনিটিভও যা, ইনফিনিটিভ ফ্রেজও কি? সেম একই জিনিস, ভয় পাওয়ার কিচ্ছু নাই। পরীক্ষাতে মাঝে মাঝে দেখা যায় কি মডিফায়ারে জাস্ট এতটুকু লিখলেই হয়, মাঝে মাঝে দেখা যায় যে এতটুকু লিখলে পুরোপুরি মিনিংটা ম্যাচ করে না, তখন বাড়তি কিছু অ্যাড করা লাগে। যদি অ্যাড করা লাগে তো অ্যাড করবা। যেমন একটা বোর্ড কোয়েশ্চেন তোমাদেরকে দেখাই, ওই যে একটা গল্প ছিল না, থার্স্টি ক্রো আর হচ্ছে তোমার ওই যে পানি খাওয়া, ওইখানে একটা সেন্টেন্স ছিল যে দ্য ক্রো ক্রাইড ড্যাশ, এখানে বলছিল ইউজ অ্যান ইনফিনিটিভ। সে কি ট্রাই করছিল? কাকটা পানি খাওয়ার চেষ্টা করছিল, তাই না? পানি খাওয়ার জন্য হচ্ছে সে চেষ্টা করছিল। তাহলে আমরা কি লিখবো? টু, শুধু ড্রিঙ্ক দিলে কেমন যেন শোনায় না? টু ড্রিঙ্ক, হ্যাঁ, টু ড্রিঙ্ক দ্য ওয়াটার। এই যে বাড়তি অ্যাড করা লাগলো। তো যদি প্যাসেজ দেখে মনে হয় যে বাড়তি কিছু অ্যাড করা উচিত, তো অ্যাড করে দিবা মডিফায়ার যখন তোমরা সলভ করবা বোর্ড কোয়েশ্চেন। শেষ লেখা? এখন বলো তো ভাইয়া, পেপারটা মুছে দিই।
এইটা তো ফ্রেজ, তাই না? আমরা অ্যাডভার্ব ফ্রেজ বললাম, এটাকে ক্লজ বানাতে পারবা? পারবা? হ্যাঁ, এই তো হয়ে গেল। আই ওয়েন্ট দেয়ার সো দ্যাট আই কুড বাই আ কার। এই পুরোটাই হচ্ছে একটা কি, অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। যদি এইভাবেও আসে যে এটা কোন ধরনের অ্যাডভার্ব ক্লজ, পারবে না? অ্যাডভার্ব অফ পারপাস বলবা। এবার আমরা লাস্টটাতে যাচ্ছি। আমরা যত কাজ করি সেটার তো একটা রেজাল্টও থাকে, তাই না? ওই রেজাল্টটাকেও আমরা অ্যাডভার্বই বলি। তাহলে আমরা লিখতে পারি অ্যাডভার্ব অফ রেজাল্ট। যেমন ধরো, হি ইজ সো উইক। আমাদের দেশে মানুষ দুর্বল হলে কি করতে পারে না? হাঁটতে পারে না। সব বইতে লেখা, তাই না? আমরা লিখতে লিখতে আমাদের মুখস্থ হয়ে গেছে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। তাহলে এখানে কোনটা অ্যাডভার্ব অফ রেজাল্ট বলো তো? এই যে এখান থেকে, দ্যাট হি ক্যানট ওয়াক। আর হি ইজ সো উইকটা হচ্ছে এই ফলাফলের রিজন। এখন এটা রিজন বোঝাচ্ছে ভালো কথা, কিন্তু এটা তো প্রিন্সিপাল ক্লজ, তাই না? প্রিন্সিপাল ক্লজ যা ইচ্ছা তাই মিনিং দিতে পারে, ওকে আমরা ভাগ করি না। ভাগ করবো কাকে? সাবঅর্ডিনেট ক্লজকে বা ফ্রেজকে। তো এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো যাই হোক, এখানে আমরা কি লিখবো? এটাকে অ্যাডভার্ব অফ রেজাল্ট বা অ্যাডভার্ব ক্লজ। এটার রেজাল্টে এটা হয়। এখন এটাকে ফ্রেজ বানাতে পারবো না? হি ইজ কি হবে বলো? হ্যাঁ, টু উইক টু ওয়াক। তাহলে টু ওয়াকটা এখানে অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করে। বুঝছো সবাই? তো আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্ব দেখলাম। অ্যাডভার্বের আরও কিছু পার্ট আছে বাকি, এটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকো।